আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, আমাদের অনলাইন ক্লাসে তোমাদের জানাচ্ছি আবারও স্বাগতম। আমাদের এই অনলাইন ক্লাসটিও হচ্ছে আমাদের একাদশ শ্রেণীর স্টুডেন্টদের জন্য। তো আমাদের এই ক্লাসটি হচ্ছে আমাদের প্রিভিয়াস যে ডিসকাশন সেটা হচ্ছে কমপ্লিট করার জন্য। একটা না ক্লাসটি যদি করা হয় আসলে অনেক বড় হয়ে যাচ্ছে, তো একটু পজ দিয়ে নিলাম যাতে তোমরা বোর ফিল না করো। তো এখন আমরা আমাদের যে ডিসকাশনে ছিলাম সেখানে ফিরে যাচ্ছি। আমাদের টুস কমপ্লিমেন্ট নির্ণয় করার যে অংশটা সেখানে আমরা ছিলাম। তো টুস কমপ্লিমেন্ট নির্ণয় করার এখানে যে বিষয়টা, তাহলে আমাদের কি করতে হবে যে এখন আমি এই যে সংখ্যাটা এখানে আছে, যে সংখ্যাটা এখানে আমরা দেখতে পাচ্ছি, এই সংখ্যাটার সাথে যখন এক যোগ করব বাইনারি যোগের নিয়মে, তো যোগ করার পরে এখানে যে ফলটা পাবো সেটাই হবে আমাদের এখানে টুস কমপ্লিমেন্ট। ঠিক আছে, যেখানে এখানে যোগ করার পরে আমি যে সংখ্যাটা পাবো সেটাই হবে টুস কমপ্লিমেন্ট। এইখানে যে যোগফলটা থাকবে সেটা কি হবে আমাদের টুস কমপ্লিমেন্ট হবে। কেমন? তো এইটা হচ্ছে আমাদের টুস কমপ্লিমেন্ট নির্ণয়ের হচ্ছে মূল প্রসেস। আর এখন টুস কমপ্লিমেন্ট নিয়ে যেটা কথা বলবো যে টুস কমপ্লিমেন্ট আমরা কখন তৈরি করব। তো টুস কমপ্লিমেন্ট আমরা তৈরি করব যখন হচ্ছে আমাদের এরকম কেস আসবে যে আমাদেরকে যখন করতে হবে, সাধারণ যোগের ক্ষেত্রে দরকার নাই, যদি সরাসরি না বলে যখন আমাদের বিয়োগ করতে হবে, তো বিয়োগ করতে হলে আমাদের কি হইতে পারে, আমাদের বেসিক্যালি দুইটা সংখ্যার আমাদের আবারও আমরা যদি আলোচনা করি তাহলে দুইটা সংখ্যার আমাদের ম্যাক্সিমাম কেস হইতে পারে কয়টা? চারটা। সেটা হচ্ছে a প্লাস b হইতে পারে। আচ্ছা, আমরা মাইনাসের ক্ষেত্রে বলতেছিলাম যে প্রথমে আমাদের হইতে পারে হচ্ছে যে a প্লাস b, মানে প্লাসের যে কোনো কেসে তো আমাদের সমস্যা নাই, a প্লাস b হইলে আমাদের কোনোটারই হচ্ছে যে আমাদের টুস কমপ্লিমেন্ট করার দরকার নাই। আমাদের যেখানে টুস কমপ্লিমেন্ট করা দরকার সেইগুলো একটু দেখি। যে আমাদেরকে বলা হলো যে a মাইনাস b এটাকে হচ্ছে আমাদেরকে টুস কমপ্লিমেন্ট করতে হবে। সেটা কি হবে? সেটা হচ্ছে আমরা এটাকে লিখবো হচ্ছে এরকম যে a প্লাস মাইনাস b, এভাবে আমরা লিখতে পারি। তখন আমরা কি করব, a তো আছেই, কিন্তু এর সাথে যোগ করব কত? এই যে এখানে যেটাকে আমরা হাইলাইট করলাম, যে b মাইনাস b কে যে হাইলাইট করলাম, অর্থাৎ ঋণাত্মক অংশটা 2 এর পূরক করার পরে যে সংখ্যাটা থাকবে সেটার সাথে আমরা হচ্ছে a এর যোগ করব। তারপর আমাদের আরেকটা কেস কি হইতে পারে? আরেকটা কেস হইতে পারে যে তোমার হচ্ছে যে b মাইনাস a, মানে a মাইনাস b তো হইলো, তারপর আমাদের হইতে পারে হচ্ছে যে মাইনাস a হইলো প্লাস b, এটা হইলো মাইনাস a প্লাস b হইলো। তো মাইনাস a প্লাস b হলে আমরা কি করব, যে আবারও যে a এর হচ্ছে মাইনাস a এর হচ্ছে আমরা কমপ্লিমেন্ট করব, তারপর করে আমরা হচ্ছে b এর সাথে হচ্ছে যোগ করব, এইটা আমরা করব। তাহলে এখানে আমরা কার কমপ্লিমেন্ট করব? এর কমপ্লিমেন্ট করব। তো আলটিমেটলি আমরা যোগই করতেছি। তারপর আমরা আরেকটা জিনিস কি হবে, যে আমাদের হইতে পারে এরকম, এবার যে দুইটারই হচ্ছে যে মাইনাস a মাইনাস b এরকম, তো এইরকম কেসও হইতে পারে। তো সেক্ষেত্রে আমরা কি করব, যে মাইনাস a প্লাস মাইনাস b, এই কন্ডিশনে হচ্ছে আমরা চলে আসবো। তো আমরা আলটিমেটলি তখন কি করতে হবে, যে এইখানে এসে আমাদের দুইটা সংখ্যারই হচ্ছে পূরক নির্ণয় করতে হবে, তারপর হচ্ছে যোগ করতে হবে। এই চারটা কেস টোটাল আমাদের হইতে পারে। এবার হচ্ছে আমাদের এখানে কিছু স্টুডেন্ট মাঝে মাঝে বলে যে স্যার আমাদের প্রথম সংখ্যাটা ছোট, দ্বিতীয় সংখ্যাটা বড়। কারণ আমাদের এটা ডিপেন্ড করতেছে কনসিডারেশনের উপর, উদ্দীপকটা কিভাবে দেওয়া আছে সেটার উপর। যদি দুইটা সংখ্যা হয় তাহলে আমাদের তো বিয়োগ হইতেই পারে। দুইটা সংখ্যা আমাদের যদি এরকম মৌলিক রাশি যদি না হয়, যে দূরত্ব বা এরকম যদি কোনো মৌলিক রাশির কথা যদি না বলে যেটা হচ্ছে ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, সেক্ষেত্রে আমাদের কোনো কোশ্চেনে ভুল না। স্টুডেন্টরা কেউ কনফিউশনে পড়ে ওরা মনে করে যে না, ও এটা থেকে এটা ছোট, এটা থেকে এটা বড়, তাহলে তোমার আর বিয়োগ করার দরকার নাই। তোমার প্রশ্ন যেভাবে দেওয়া আছে ওই প্রশ্নই তোমাকে নিয়ম মেনে শেষ পর্যন্ত তোমাকে সলভ করতে হবে। তোমাকে ওই প্রশ্নের স্কোপের বাইরে চিন্তা করার কিন্তু সুযোগ নেই। ঠিক আছে? তো এখন এটা কিন্তু এমসিকিউ না যে ঠিক আছে রাইট উত্তর যেটা আছে সেটা আমাদের অপশনের মধ্যে নাই, এ বি সি ডির মধ্যে নাই, এটা কিন্তু সেটা না। তোমাকে ক্লিয়ার কাট হচ্ছে অঙ্ক করতে বলা হচ্ছে এবং তুমি সূত্র মেনে নিয়ম মেনে তুমি অঙ্ক করে যাবা, শেষ। এখানের মধ্যে কোনো আলাদা চিন্তা করার সুযোগ নেই। আচ্ছা, এবার হচ্ছে আমরা আমাদের ইয়েতে যাচ্ছি, আমরা আমাদের যে দুইয়ের পূরকের যে ডিসকাশন ছিল সেখানে চলে যাচ্ছি মূল স্লাইডে। তো যেটা বলতেছিলাম যে আমাদেরকে, আমি এটা অলরেডি ব্যাখ্যা করছি দুইয়ের পূরক কিভাবে তৈরি করতে হয়। সেটা হচ্ছে প্রথমে একের পূরক তৈরি করতে হয়, তারপরে ওই একের পূরকের সাথে এক যোগ করলে যেটা পাবো সেটা হচ্ছে দুইয়ের পূরক।
তো আমরা হচ্ছে যে এটার গুরুত্ব নিয়ে আলোচনা করার কথা ছিল। তো গুরুত্বটা কি, সেটা হচ্ছে 2 এর পূরকটা হচ্ছে গঠন অত্যন্ত ফলপ্রসূ যে বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা যায় সেজন্য। আর এটা হচ্ছে 2 এর পূরক গঠনের যোগ ও বিয়োগের জন্য একই বর্তনী ব্যবহার করা যায়, যেটা আমি অলরেডি বলেছি। তাই অত্যাধুনিক কম্পিউটারের হচ্ছে যে 2 এর পূরক পদ্ধতি ব্যবহার করা হয়। 3 নাম্বার হচ্ছে যে 2 এর পূরক গঠনের করে সফল লজিক বর্তনী তৈরি করা যায় যা দামে সস্তা। হ্যাঁ, দামে সস্তা, আমাদের মানে এডিশনাল কমপ্লেক্সিটি নাই, এডিশনাল ম্যাটেরিয়াল বা এডিশনাল দেখা যাচ্ছে লজিক সেট করার জন্য খরচ নাই, তো আমাদের লেস কমপ্লেক্স, সো প্রাইসও লেস হচ্ছে। আর তারপরে কি 2 এর পূরক গঠন করে যোগ ও বিয়োগের একই বর্তনী ব্যবহার করার মাধ্যমে সার্কিটের মাত্রা কমে এবং জটিলতা কমে, সেটা অলরেডি আমরা ডিসকাস করে ফেলছি। এবার হচ্ছে 2 এর পূরকের বিষয়টা একটু আসি, যে আমরা হচ্ছে 26 এর যে বাইনারি সংখ্যা সেটা হচ্ছে এটা, এই যে 11010, এটাকে এটা হচ্ছে 8 বিটের রেজিস্টারে হচ্ছে আমাদের কনভার্ট করতে হবে। মানে কথা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে 26কে যদি আমরা কনভার্ট করি তাহলে আমরা বাইনারি ভ্যালু পাচ্ছি এটা। তো বাইনারি ভ্যালু এটা কিভাবে পাচ্ছি, যে আমরা যদি এখানের মধ্যে যে লাস্ট ক্লাসে মানে একটা ক্লাসে আমি যখন আগে দেখাইছিলাম যে 1, আমাদের চিন্তা করতে হবে এরকম যে 1 2 4 8 16, তাহলে 16 আর 8 এ কত 24, হ্যাঁ 24 আর 2 এ 26। তো এইখানে আমাদের হচ্ছে যে তো কি করতে হবে, তারপরে এই সংখ্যাটাকে হচ্ছে আমাদের 8 বিটে হচ্ছে কনভার্ট করতে হবে। তো 8 বিটে করলে এখানে 1 2 3 4 5টা আছে অলরেডি, তো সামনে আমরা 3টা হচ্ছে শূন্য দিয়ে দেব। তারপরে আমাদেরকে কি করতে, আমাদের তাহলে এটাকে আমরা ফার্স্টে 8 বিটে করে নিলাম। এখন সংখ্যাটা যেহেতু পজিটিভ ছিল, সর্ববামের যে চিহ্ন সেটা হচ্ছে আমাদের মানে 0। আচ্ছা, এখন কি করতে হবে, এটার পূরক গঠনের জন্য প্রথমে হচ্ছে তার বিপরীতটা লিখতে হবে, যেটা আমি একটু আগে দেখালাম যে 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0, এভাবে করে লিখতে হবে। আচ্ছা, তারপরে কি করতে হবে, এটার সাথে হচ্ছে 1 যোগ করতে হবে। 1 যোগ করার পরে যেটা যোগ আসলো সেটাকে আমরা হচ্ছে 2 এর পূরক বলতে যাচ্ছি, কেমন? তো তারপরে আমরা এই যে 26 এর 2 এর পূরকের যে জিনিসটা দেখাচ্ছি, যে এখানের মধ্যে আমাদের যে তৈরি করলাম 1 2 3 4 5 6 7 8 8 বিটের, তাহলে এখানে যেই লাস্ট যে বিটটা সর্ববামের যেটাকে আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে চিহ্ন বিট, আমরা বুঝাই সেটাকে, ঠিক আছে? তো চিহ্ন বিট এখানের মধ্যে আমাদের যেহেতু চিহ্ন বিট হচ্ছে যে 1, তাই হচ্ছে যে এই সংখ্যাটা যেটা দাঁড়াইলো সেটা হচ্ছে -26 এর। আচ্ছা, তারপরে আমরা হচ্ছে একইভাবে এখানে যে 12 22 8 এর 2 এর পূরক গঠন করতে পারি। তো এখানে হচ্ছে তোমার হচ্ছে 12 হচ্ছে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে, তো ওই যে ফার্স্ট হচ্ছে বাইনারি সংখ্যা করে নিতে হবে, তারপরে ওইটা থেকে হচ্ছে চিহ্ন বিটটা হচ্ছে আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে যে চিহ্ন বিট প্লাস থাকবে। তারপরে আমাদের হচ্ছে যে পরবর্তীতে কি হয় যে কিন্তু -12 এর ঋণাত্মক সংখ্যাটা 2 এর পূরক হিসেবে থাকে হচ্ছে এভাবে করে, যে ওখানে আমাদের চিহ্ন বিটটা হচ্ছে 1 থাকবে। তো আমাদের এখানে হচ্ছে যে 12 এর আমরা যখন কনভার্ট করে নিলাম, এটা যে সংখ্যাটা আসলো এটা, তো এখানের মধ্যে আলটিমেটলি তাহলে 12 আমরা এখানে মধ্যে একটা জিনিস খেয়াল করি, তাহলে 12 এটার যখন নাকি আমরা ডেসিমাল ভ্যালু বাম পাশে এগুলো যে দেখতে পাচ্ছি এগুলোর মধ্যে ডেসিমাল ভ্যালু, তাহলে 12 এর পূরক সময় কত -12, ঠিক আছে? তো আমরা যদি 12 এর পূরক গঠন করি তাহলে যে ভ্যালুটা আসবে সেটা কিন্তু -12 এর ভ্যালু আসতেছে। সেটা কিভাবে, যে সর্ববামের যে চিহ্নটা আসতেছে, সর্বোচ্চ বামের যে বিট সেটা হচ্ছে আমাদের 1 থাকতেছে, যেটা হচ্ছে আমাদের যে সংখ্যাটা ওই যে সাইন নাম্বার যেটা বলছিলাম সেটা নির্দেশ করে। যদি সেটা 0 হইতো সর্ববামেরটা, তাহলে সেটা হচ্ছে আমাদের পজিটিভ ধরতাম, কিন্তু এখন যেহেতু 1 আছে তাহলে সেটা হচ্ছে নেগেটিভ। এই একইভাবে হচ্ছে আমাদের +22 অর্থাৎ শুধু 22, এটা যদি আমরা পূরক গঠন করি তাহলে সেটা -22 হবে। তো +22 সেটা হচ্ছে ডেসিমাল ভ্যালু, এটাও হচ্ছে ডেসিমাল ভ্যালু। তো ডেসিমাল ভ্যালু আমাদেরকে বোঝার জন্য জাস্ট পাশাপাশি এক্সাম্পলগুলো দেওয়া, সেটা হচ্ছে যে সাপোজ হচ্ছে 5, তাহলে 5 এটার পূরক সংখ্যা কত হবে, -5। কেন? কারণ যখন নাকি আমরা হচ্ছে যে পূরকগুলা যোগ করব, মানে আমার হচ্ছে যে মূল সংখ্যার সাথে তার পূরক যোগ করব, তখন কি হবে, 5 এর সাথে যদি -5 যোগ করি তাহলে কি হবে, 0 হয়ে যাবে রেজাল্ট, ঠিক আছে? আচ্ছা, নাল ভ্যালুর দিকে চলে যাবে। তা এখন আমরা হচ্ছে একইভাবে দেখো যে আলোচনাগুলো করতেছিলাম সেগুলো হচ্ছে যে আমরা সামনে চলে যাচ্ছি, জাস্ট কিভাবে আলাদা আলাদা সংখ্যাগুলোর হচ্ছে আমাদের পূরক গঠন করতে হয়। তো ঋণাত্মক সংখ্যা বোঝানোর জন্য আমাদের কি ব্যবহৃত হয়, চিহ্ন বিট ব্যবহৃত হয়, ঠিক আছে? তো চিহ্ন বিট ব্যবহৃত এখানের মধ্যে দেখো 1 2 3 4 5 6 7 8,
অর্থাৎ -12 এর জন্য আমার হচ্ছে চিহ্ন বিটের এই জায়গাটা হচ্ছে 1, এই কারণে আমি এটাকে মাইনাস ধরে নিচ্ছি। এখানে আবার আমার হচ্ছে সাপোজ হচ্ছে এইটারই যে মূল সংখ্যাটা ছিল, মূল সংখ্যা যেটা ছিল সেটা কিন্তু কি ছিল যে +12 এর জন্য আমার এখানে সবার বামে ছিল কত 0, +8 এর জন্য 0, +12 22 এর জন্য 0। কিন্তু যখন নাকি -12 হবে তখন সবার বামেরটা 1, -8 1, -22 1, এই জিনিসটা হচ্ছে খেয়াল করতে হবে। তো এখন তাহলে বিপরীতকরণ বা নেগেশনের যে বিষয়টা, কোনো ধনাত্মক সংখ্যাকে ঋণাত্মক সংখ্যায় বা কোনো ঋণাত্মক সংখ্যাকে ধনাত্মক সংখ্যায় পরিণত করাকে আমরা বলি কি যে নেগেশন বা বিপরীতকরণ, ঠিক আছে। তো বাইনারি চিহ্নযুক্ত সংখ্যাকে 2 এর পূরকে পরিবর্তন করতে গেলে আমাদের কি করতে হয়, নেগেশন করতে হয়, যেটা আমরা একটু আগে বলছিলাম। তো নেগেশনের ফলে কোনো সংখ্যার মানের পরিবর্তন হয় না, কিন্তু চিহ্নের পরিবর্তন হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ যে নেগেশনের ফলে কোনো সংখ্যার মানের পরিবর্তন হয় না, কিন্তু চিহ্নের পরিবর্তন হয়। ওই অনেকটা ভেক্টরের মতো, যে মানের পরিবর্তন হয় না, দিকের পরিবর্তন হয়। এই হচ্ছে বিষয়, যে সমমানের কিন্তু বিপরীতমুখী হয়। এটা হচ্ছে আমাদের পূরকের বিষয়। তো এখন আমাদের এই যে হচ্ছে যে পূরকের গাণিতিক কাজ আমরা যেভাবে করি বিট ওয়াইজ, তাহলে একই জিনিস। প্রথম হচ্ছে সাধারণ যে বাইনারি যোগ, সেখানে আমরা করি, তারপর 2 এর পূরকের মাধ্যমে যদি যোগ করতে বলে, ঠিক আছে। তারপর চিহ্ন বিটের পরে ক্যারি বাদ দেওয়া হয়, এটা হচ্ছে আমাদের আরেকটা বিষয়। চিহ্ন বিটের পরেও যদি ক্যারি হয়, সাপোজ হচ্ছে আমি 8 বিটের 2টা যোগ করলাম, ক্যারি হয়ে 9 বিট হয়ে গেল, তা আমাদের ওই ক্যারিটা হচ্ছে বাদ দিতে হবে, হ্যাঁ। বা হচ্ছে যে ক্যারি বা বিট ওভারফ্লো বলে এটাকে, সেটা হচ্ছে বিবেচনা করা হয় না। তো ফলে ঋণাত্মক হলে, যে ফলাফল ঋণাত্মক হলে, চিহ্ন বিট 1 হলে বা 2 এর পরিপূরক আকারে, সেটা হচ্ছে আমরা দেখতে পাই। তো আমার কাছে মনে হয় যে আলোচনা যথেষ্ট হয়েছে। এখানে আরেকটা জিনিস বলে নেই যে 2 এর পূরক পদ্ধতিতে আমরা তো বিয়োগ করব, কিন্তু আরেকটা বিষয় হচ্ছে আমাকে যে সাপোজ হচ্ছে একটা সংখ্যা পদ্ধতি হচ্ছে বাইনারি, এটার সাথে আমি আরেকটা যেটা হচ্ছে যে বিয়োগ করব, ওইটা হচ্ছে যে বাইনারি। তো আমাদের সরাসরি আমরা এখানে কাজ করতে পারি। কিন্তু যদি এরকম থাকে যে একটা সংখ্যা পদ্ধতি হচ্ছে যে বাইনারি আর একটা সংখ্যা পদ্ধতি হেক্সাডেসিমাল বা হচ্ছে যে অক্টাল, তখন আমাকে কি করতে হবে, বা ডেসিমাল, আমাকে যদি বাইনারি 2 এর পূরক পদ্ধতিতে আমাকে বিয়োগ করতে হয়, তাহলে আগে তাকে বাইনারিতে আনতে হবে, আগে বাইনারিতে কনভার্ট করতে হবে। কিভাবে কনভার্ট করবা সেটা হচ্ছে আমরা অলরেডি আলোচনা করে ফেলছি অনেক শুরুর ক্লাসে, সেটা দেখলে তোমরা বুঝতে পারবা। তো তারপরে হচ্ছে আমরা সেই বিয়োগের কাজটা হচ্ছে যে করতে পারবো। তা আগে সেম সংখ্যা পদ্ধতিতে আমাকে অক্টাল বীজগণিতেও যদি করি, তাহলে আগে যে সংখ্যা পদ্ধতিতে থাকুক না কেন অক্টালে আনতে হবে। হেক্সাডেসিমাল বীজগণিতেও যদি করি, তাহলে যে সংখ্যা পদ্ধতিতে আনি না কেন আগে হেক্সাডেসিমাল বানাইতে হবে, ঠিক আছে। তো এখন ওই যে অনেকটা এরকম আর কি, সাপোজ আমি টাকা দিয়ে ডলার এক্সচেঞ্জ করবো, তো আমি সাপোজ হচ্ছে আমি 10 টাকার বাজার করলাম, আমি হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে $3। তো তাইলে আগে তাকে কি করতে হবে, ডলার এগেইনস্টে সে যদি আমাকে যদি টাকা দিতে চায়, তাহলে অবশ্যই তাকে হিসাব মিলাইতে হলে আগে কত ডলার দিছি এটার মানটা টাকায় কনভার্ট করে নিয়েই তারপরে তাকে এক্সচেঞ্জ করে আমাকে দিতে হবে। কোনো হিসাব নিকাশ ছাড়া সে কিন্তু দিতে পারবে না। তখন আমরা কি করব, গুগলে যাব, যে ঠিক আছে ডলার ভার্সেস টাকার আজকে এক্সচেঞ্জ রেট কত, সেটা দেখে কত টাকা সে আমাকে দিছে, তাহলে ওই টাকায় যখন বাংলা টাকা হইলো, এবার সে আমাকে কত টাকার প্রোডাক্ট কিনছে, কত টাকা সে ফেরত পাবে, আমরা হিসাব করতে পারবো। ঠিক সেরকম দুইটা ভিন্ন সংখ্যা পদ্ধতির আমাদের হচ্ছে যোগ বিয়োগ হবে না, এদেরকে হচ্ছে আগে একই সংখ্যা পদ্ধতি বানাইতে হবে, তারপরে আমরা হচ্ছে তাদেরকে নিয়ে কাজ করতে পারবো। তো আশা করি আমি যতটুকু আলোচনা করছি এর মাধ্যমে তোমরা বাইনারি যোগ, বাইনারি বিয়োগ, তারপর 2 এর পূরক পদ্ধতিতে যে মানে বিয়োগ, সেটাও তোমরা সব বুঝতে পারছো। আর যদি তোমাদের কোনো সমস্যা থাকে বা প্রশ্ন থাকে, তাহলে তোমরা প্রশ্ন আমাকে হচ্ছে কমেন্ট করে জানাবে আর কি। তো এখানে আমি কিছু এক্সাম্পল দেখাই দিচ্ছি, তোমাদের যাদের বই নাই তাদের জন্য আমি এক্সাম্পলগুলো একটার পর একটা আনতেছি, যাতে তোমরা পজ করে যে উত্তরটা আসবে উত্তরটা মিলাই নিতে পারো আর কি। তোমরা উত্তরগুলো সুন্দরভাবে মিলাই নেবা। আমি তোমাদের মানে যেহেতু পরীক্ষা চলতেছে আর কোনো হোমওয়ার্কের কথা বলবো না, তোমরা প্রয়োজনে পরীক্ষার প্রশ্নগুলো আমি আশা করি আমার যে আলোচনা সেগুলোর ভিতর থেকেই তোমরা সবকিছু নিয়ে তোমরা কাজ করতে পারবা। এবং কোনো কমপ্লেইন থাকলে আমার যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে তোমরা যোগাযোগ করো, আমি চেষ্টা করবো তোমাদের যে সমস্যা বা কনফিউশন সেটা দূর করে দেওয়ার জন্য। তো ধন্যবাদ মনোযোগের সাথে ক্লাস অ্যাটেন্ড করার জন্য। আমাদের আজকের ক্লাসের আলোচনা এখানেই শেষ। আল্লাহ হাফেজ।